আছে? আর এই যে আরমান রয়েছে স্যার ডেল্টা মেডিকেলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ওই এটা তো খুব এক্সপেন্সিভ রে। আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। জি স্যার, সমস্যা নাই, এক্সপেন্সিভ এখন না, আল্লাহ হুম, অসুখটা ভালো লাগে। আল্লাহ ইয়ে করুক আর কি। আচ্ছা আমার ইয়া দেখা যাচ্ছে? জি স্যার, দেওয়া আছে স্যার। আচ্ছা আমরা শুরু করব, জাস্ট 10টায় শুরু করব। এখন তো 10টা 1 বাজে, তোমাদের ঘড়িতে কটা বাজে? 10টা 2 স্যার। তাহলে শুরু করা যায় নাকি? শুরু করে দেন স্যার, মোটামুটি সবাই আসা শুরু হয়ে গেছে, আর 1-2 মিনিট চলে আসবে। শুরু করেন স্যার। আচ্ছা, তো পার্টিসিপেন্ট তো এখনো অনেক কম দেখতেছি। স্যার জয়েন দিবে স্যার, জয়েন দিয়ে সেকেন্ড একজনকে। আচ্ছা তাহলে হ্যাঁ, খবর দিন। স্যার আপনাকে তো দেখা যায় না, ভিডিওটা অন করবেন নাকি? দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যায় স্যার এবার। হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। তোমাকে দেখতে পাচ্ছি, গৌরবকে দেখতে পাচ্ছি। গৌরব কেমন আছো? এই গরম। জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো। সবাই ভালো থাকুন রে ভাই। আল্লাহ, যে যে প্যান্ডেমিক শুরু হয়েছে, আসলে সুস্থ থাকাটা হলো আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা তাহলে আমরা শুরু করি নাকি? জি স্যার, শুরু করেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার দিলাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ মহান আল্লাহর রব্বুল আলমীর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে শারীরিক সুস্থতাও যেমন দরকার, সে মানসিক সুস্থতাও সেভাবে দরকার। তো যাই হোক, আমরা আমাদের ক্লাস আজকে শুরু করলাম। আমরা পড়তেছিলাম তোমার আলসার। তো আমি তোমাদেরকে গত ক্লাসে বারবার বলছিলাম যে আলসার এমন একটা টপিকস, যে টপিকসটা আমার যেমন রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, আমার অস্পির জন্য যেমন ইম্পর্টেন্ট, সেই হিসাবে ইম্পর্টেন্ট হলো আমার ভাইবার জন্য। আমরা বারবার বলি যে আমাদের 50 ইয়ার ফাইনাল এমবিবিএস এক্সামিনেশনের সবচেয়ে বেশি টাফ এবং সবচেয়ে বেশি বলে যে কষ্টকর যে অধ্যায়, সেটা হলো যে শর্ট কেসটাকে উতরানো। তো শর্ট কেসটাকে যেভাবে হোক উতারতে গেলে কয়েকটা টপিক আমরা তোমাদের বলছিলাম যে খুব ভালোভাবে পড়া দরকার। তার ভিতরে একটা হলো হার্নিয়া বলছিলাম, একটা বলছিলাম হাইড্রোসিল, এবং একটা বলছিলাম আলসার। সুতরাং আলসার, হার্নিয়া, হাইড্রোসিল, এই 3টা টপিকস আমার মনে হয় প্রতিটা স্টুডেন্টকে A to Z পড়তে হবে। তো আলসার সম্বন্ধে এর আগেও বলছিলাম যে আলসার কিছুই না, এটা একটা হলো ইপিথেলিয়াল সারফেসের এটা অর্গান অথবা টিস্যুর একটা যদি স্ল্যাপিং আউট হয়ে যায়, যে ডিসকন্টিনিউটি ডেভেলপ করে, সেটা হলো আলসার। এটা ডেফিনেশন তোমরা জানো, সবাই আমরা শিখছি। আমরা
আলসারের ক্লাসিফিকেশন শিখছি। আমি বলছিলাম যে আলসারের ক্লাসিফিকেশনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশন সেটা এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তোমাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয় যে তোমরা আলসারের ডেফিনেশন কাকে বলে, তাহলে রবিন্স প্যাথের ডেফিনেশনটা দিবা। এখানে রবিন্স এর কিছু বলে বেরি লাভের ডেফিনেশনটা দিবা। আর ক্লাসিফিকেশন বললেই তোমরা হলো ক্লাসিফিকেশন বললে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা একবারে বলবা। এখানে তোমরা আলাদা করে ভাগ করে বলা দরকার নেই যে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। অর্থাৎ আমরা নিজে নিজে পেঁচাবো না, কোনো প্রশ্নের উত্তর সরাসরি আমরা স্ট্রেট ফরওয়ার্ড যেটা পারি সেটা দিব। এই এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ক্লাসিফিকেশন সেটা আমরা বলছিলাম যে এই নন স্পেসিফিক আলসার, স্পেসিফিক আলসার এবং মেলিগন্যান্ট আলসার, এই তিনটা আলসার কেন, কিসের জন্য, কাকে বললে, উদাহরণ দাও, ইন ডিটেল আমরা জানতে হবে। একটাই যদি বলি যে আমরা ক্লাসিফিকেশন যদি একটাই শিখি সেটা হলো আমরা শিখবো হলো এই এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে এটা আমরা আবার আমরা এটাকে বারবার বলছিলাম, তোমরা ভালোভাবে পড়ছো আমার মনে হয়, তোমরা সবাই মোটামুটি এখন চলে বুঝে ফেলছো যে নন স্পেসিফিক বলতে আমরা বুঝি যেটার কোনো এক্সাক্ট কোনো প্যাথোলজিক্যাল হিস্টোপ্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ থাকে না, যেটা কোনো স্পেসিফিক অর্গানিজম হয় না, সেটা হলো নন স্পেসিফিক। এখন নন স্পেসিফিক আলসারের সবচেয়ে বেশি, এটা ট্রমার কারণে, ওন্ডের কারণে, বার্নের কারণে, ইরিটেশনের কারণে, সার্কুলেশন হ্যাম্পার্ডের কারণে, যেভাবে হোক না কেন আলসারটা ডেভেলপ করে। আচ্ছা, আর স্পেসিফিক বলছিলাম যে আমি যে স্পেসিফিক কেন বলা হয়, যে স্পেসিফিক এই জন্য বলা হয় যে দিস আলসার ইজ কজড বাই স্পেসিফিক অর্গানিজম। শুধু তাই না, স্পেসিফিক হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জ হয়। যদি আমি বায়োপসি যদি করি তাহলে দেখা যাবে যে স্পেসিফিক হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জ আমি পাচ্ছি। এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। প্রকাশ কিন্তু বারবার জিজ্ঞেস করে why you call this ulcer is non-specific, why you call this ulcer is specific. Even তোমার কিছু শর্ট নোট, এমসিকিউ, তোমার ট্রু ফলস, বিভিন্ন ভাবে তোমার এই ক্লাসিফিকেশনটা আসে। সুতরাং আমার মনে হয় যে স্পেসিফিক কেন বলা হয়েছে এটা যেন তোমাদের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট পারে। মোদ্দা কথা মনে রাখবা যে স্পেসিফিক এই জন্যই, এটা স্পেসিফিক অর্গানিজম হয় এই জন্য স্যার, শুধু তাই না, ওই টিস্যুটা যদি আমি হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জ এক্সামিনেশন করি, বায়োপসি করে, তাহলে আমরা একই স্লাইডের রেজাল্ট পাবো। আচ্ছা, অনেক সময় তোমাকে হলো এমসিকিউ দেয় যে হোয়াট আর দ্য স্পেসিফিক আলসারের এক্সাম্পল, বলে যে টিবি, সিফিলিস, ফাঙ্গাল ইনফেকশন, অথবা তোমাদের দিলে হলো যে উপরের সবগুলা, তাহলে উত্তরটা হবে উপরের সবগুলা। তাই এই জন্য আমাদের স্পেসিফিক আলসারের এক্সাম্পলটা সবসময় জানতে হবে। এছাড়া ম্যাগনা আলসার তোমরা সবাই জানো, ম্যাগনেসির কারণে যে আলসারটা সেটা ম্যাগনা আলসার। তাহলে আমরা পরের ক্লাসে লেকচার চলে যাই। আমরা এগুলো শিখছিলাম ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, আমরা শিখছিলাম প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, আমরা অনেকগুলো শিখছিলাম। আমরা গ্রানুলেশন টিস্যু কাকে বলে এটা শিখছিলাম, গ্রানুলেশন টিস্যু কি কি জিনিস, এটা দেখতে কেমন, এটা আমরা শিখছিলাম। আজকে আমরা ইম্পর্টেন্ট যে টপিকটা শিখবো সেটা হলো যে ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে যে ডায়াগনোসিসের জন্য সব সময় আমরা খেয়াল রাখি যে প্রত্যেকটা ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা যাবে সেটা হিস্ট্রি, নেক্সট এক্সামিনেশন, এন্ড হলো রিলিভেন্ট হলো ইনভেস্টিগেশন। তাহলে হিস্ট্রি নিয়ে বলা হয় যে ম্যাক্সিমাম ডিজিজকে ডায়াগনোসিস করা যায় এক্সামিনেশন করে, বাকিটাকে আমাকে হেল্প করে। আর কিছু পার্সেন্টেজ আমার যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার ইনভেস্টিগেশন করে সেই জিনিসটা আমরা পাই। তো এখানে আমি সেদিন বলছিলাম যে হিস্ট্রিতে সবসময় আমরা অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করবো তার গতানুগত আমাদের যে প্রোটোকলটা আছে, তোমার হলো চিফ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট, হিস্ট্রি অফ পাস্ট, পার্টিকুলার যতগুলো তোমাদের যে সিকোয়েন্সটা আছে ফলো তোমরা ভাবে করবা। আমার এই আলসারের হিস্ট্রিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার যে এই অকুপেশন কি করে। কারণ সেদিনও বলছিলাম যে তোমার লং স্ট্যান্ডিং যারা দাঁড়ায় কাজ করে, যারা ডে লেবার, যারা আর্মি, তাদের পায়ে আলসার হয়। দেখা যাচ্ছে ভেইন প্রমিনেন্ট, ভেরিকোজ আলসার, এটা অকুপেশনাল কারণে। যারা হলো তোমার হলো ওয়েট লিফটিং তাদের হয়। সুতরাং কি করে, এটা কতদিন থেকে, কিভাবে হয়েছে, আঘাত লাগছিল কিনা, কিভাবে এটা ভালো হওয়ার কোনো লক্ষণ আছে কিনা, এটা ব্যথা আছে না ব্যথা নাই, এটা ডিসচার্জ কেমন, আপনার আর কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো নার্ভের কোনো ডিজিজ আছে কিনা, পরিবারে আর কোনো সমস্যা আছে কিনা, এইভাবে হিস্ট্রি নিয়ে আমার একটা থিঙ্কিং নিয়ে আসে আমার ডায়াগনোসিসকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার একটা মাথায় একটা ধারণা নিতে হয় প্রথমে। তারপরে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা বারবার বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হলো এক্সামিনেশন। এই এক্সামিনেশন করাটা শিখতে হবে,
ভালোভাবে পারতে হবে এবং হলো অল্প সময়ের ভিতর এক্সামিনেশন করে এটাকে আবার বলতে হবে টিচারের সামনে। এই জন্য আমি এই গুরুত্ব দিচ্ছি তোমাদের হলো ডায়াগনোসিস করার ক্ষেত্রে শুধুমাত্র লোকাল এক্সামিনেশনটা আমি সুন্দরভাবে পড়াবো। সিস্টেম এক্সামিনেশন অত কিছু দেখার কিছু নাই। ইনভেস্টিগেশন তোমরা মোটামুটি সবাই পারবা, ওটা হলো আমরা একটু বললে পারবা। আমার এই আলসারের লেকচার ক্লাসের সবচেয়ে বেশি ফোকাস যেখানে করতে হবে সেটা হলো এই লোকাল এক্সামিনেশন। তাহলে আলটিমেটলি আমরা আজকে টপিকসটা সম্পূর্ণভাবে আমরা ফোকাস করব হলো লোকাল এক্সামিনেশনে। এনিহাউ এই লোকাল এক্সামিনেশনটা প্রথমে আগে পড়াশোনা করে জানতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। দ্বিতীয়ত এই নলেজ গুলাকে অ্যাপ্লাই করতে হলো পেশেন্টের কাছে। প্রতিটা পেশেন্টের আলসার এক্সামিনেশন করে আমাদেরকে এই লোকাল এক্সামিনেশনটা বলার প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে আমাদের কিন্তু ফোকাস হলো ডায়াগনোসিসের, এবং শুধু ডায়াগনোসিস ক্ষেত্রে কোন টপিকটা সেটা লোকাল এক্সামিনেশন। আমরা কিন্তু এতক্ষণ থেকে আমরা চলে যাবো লোকাল এক্সামিনেশনে, এবং লোকাল এক্সামিনেশন হলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আসি যে লোকাল এক্সামিনেশন। আচ্ছা, লোকাল এক্সামিনেশনের প্রথম যে টপিকটা একটা আলসার কোথায় অবস্থিত, অর্থাৎ আলসারটা যে ফেসে, আলসারটা লিপে, আলসারটা তোমার হলো লোয়ার লিম্বে, আলসারটা ওভার দ্য মিডিয়াম মেরুলাসে, আলসারটা কি ওভার দ্য স্যাক্রাল প্রমিনেন্টে অর্থাৎ বনি প্রমিনেন্টে, অথবা আলসার ইন দ্য পেরিয়ামবিলিক্যাল রিজনে, অর্থাৎ ফায়ার। কারণ বলছে যে সাইড দেখেও নাকি অনেক সময় আলসারকে ডায়াগনোসিস করা যায়। কেউ যদি বলে যে আমার হলো এক্সিলারি রিজন অথবা বগলে সবসময় রস বের হয়, অনেকদিন থেকে স্যার ওষুধ খাই ভালো হয় না, দেখেন তো স্যার কি হয়েছে। তুমি এক্সামিনেশন করে দেখলা যে ইয়েস দেয়ার ইজ এ ডিসচার্জিং সাইনাস, লোকাল লিম্ফ নোড গুলো হলো তোমার এনলার্জ, পেশেন্টের ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হিস্ট্রি আছে, অথবা কোমরবিডিটি আছে, অথবা তার হলো প্রিভিয়াস টিবি হিস্ট্রি আছে। তাহলে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এক্সিলারি রিজনে, নেক রিজনে কোনো ডিসচার্জিং সাইনাস থাকলে, কোনো ধরনের নন হিলিং আলসার থাকলে প্রথম মাথায় রাখতে হবে দিস মে বি এ কেস অফ টিউবারকুলার আলসার, আইদার ডিউ টু দ্য টিউবারকুলার লিনিয়ারোপ্যাথি। তাহলে এই যে একটা সাইড যে নেক এবং এক্সিলাতে যদি কখনো লং স্ট্যান্ডিং কেসে কোনো আলসার থাকে, দ্যাট আলসার মে বি দ্য কজ অফ টিবি। তাহলে এই যে একটা সাইড, এই সাইডটা আমি জানলেই, আমি বুঝলেই আমি ধরে নিতে পারবো যে মনে হয় এটা টিবি, তখন আমি সেইভাবে অ্যাডভান্স হয়ে নেক্সট এক্সামিনেশন করে নেক্সট ইনভেস্টিগেশন করে আমি ট্রিটমেন্ট যাবো। আচ্ছা, একটা লোক আসে তোমাকে বলতেছে স্যার আমার হলো কপালে একটা প্রথমে একটা কি যেন ছোট্ট হয়েছিল, আমি চুলকাইতে এত বড় করছি। তুমি দেখলা ইয়েস দ্যাট ইজ এ ওভাল শেপ আলসার ওভার দ্য ফোরহেড, তার হলো মার্জিন গুলা ইররেগুলার, হিপড আপ, হ্যাঁ, তার হলো ব্লিড অন টাচ। তোমার কাছে প্রথমে মাথায় আসবে ইট মে বি বেজাল সেল কার্সিনোমা, যার ডাক নাম হলো রডেন আলসার বা ফিল্ড ফায়ার আলসার। আমরা পরে শিখবো রডেন আলসার সম্বন্ধে। তাহলে বলা হয়েছে যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এয়ার লেভেল, এইটার উপরে যে কোনো আলসার, আপার লিপে, নোজে, তোমার হলো আইব্রাউ, ফোরহেডে, যেখানে থাক না কেন কোনো যদি আলসার নিয়ে আসেন, প্রথমে কিন্তু আমার থিঙ্কিং আসবে হলো দিস মে বি এ মেরিডিয়ান আলসার, দিস মে বি এ বেজাল সেল কার্সিনোমা, দিস মে বি এ রডেন আলসার। আচ্ছা, কোন পেশেন্ট তোমাকে হিস্ট্রি দিল স্যার আমার গ্লান্স পেনিসে আমার একটা ফোড়া উঠছে, ওইখান থেকে রস আসে, অথবা কেউ বলছে স্যার লিপসে আমার ফোড়া উঠছে, ব্যথা নাই, রস আসে। প্রথম সাসপেক্টেড কেস হবে দিস মে বি এ কেস অফ তোমার হলো সিফিলিস। ইট ইজ ওয়ান কাইন্ড অফ তোমার হলো ভেনারাল ডিজিজ, যেটাকে বলে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে পেনিসে কোনো ধরনের আলসার নিয়ে আসলে প্রথম টার্গেটে আমার মনে আসতে হবে দিস মে বি এ সিফিলিস অথবা কি বলে ইনফেক্টিভ আলসার, স্পেসিফিক আলসার, যেটাকে বলি আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে এই যে সাইট, তাহলে স্পেসিফিক সাইটে কোনো রোগী যদি তোমাকে প্রেজেন্ট করে, জাস্ট টেকিং হিস্ট্রি, অনলি টেকিং দ্য সাইট, ইউ মে বি গেস দিস মে বি এ পসিবল কজ। তাহলে সেই হিসেবে আমি আদার ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট দিব। আচ্ছা, এই যে বলছে যে মেলিগন্যান্ট আলসার, তোমার যদি সাইট মেলিগন্যান্ট আলসার যে কোনো জায়গায় সাইট হতে পারে, তবে কিছু স্পেসিফিক সাইটে আমরা স্পেসিফিক আলসার বলি, যে বললাম রডেড আলসার যদি উপরে ফেসে হয় তাহলে রডেড আলসার বলি। আচ্ছা, গামাটাস আলসার তোমার বিশেষ করে যেগুলো সাবকিউটেনিয়াস বোন, বিশেষ করে টিবিয়া, স্টার্নাম, এগুলিতে যদি
কোনো পেশেন্ট যদি তোমাকে লং স্ট্যান্ডিং হিস্ট্রি যাতে এখানে একটা স্যার ঘা আমার ঘাটা শুকাচ্ছে না, সবসময় রস আসে, মাঝে মাঝে কি যেন শব্দ বের হয়, আবার ভালো হয়ে যায়, বের হয়, মুখ বন্ধ হয়ে ভালো হয়ে যায়, এই ধরনের হিস্ট্রি দিলেই তুমি যদি দেখো যে ইয়েস ওভারল্যাং দ্য বোন, আমার ওখানে স্কিনের নিচে বোন, মাঝখানে টিস্যু নেই, এইখানে যদি কোনো ধরনের আলসার থাকে, মেবি দিস কেস অফ তোমার হলো ক্রনিক অস্টিওমাইলাইটিস। দিস মে বি এ কেস অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস, আইদার ডিউ টু দ্য তোমার হলো ইনফেকশন অথবা তোমার হলো আদার কজ। গামাটাস মানে হলো তোমার হলো সিভিলিটিক একটা বনি আলসার যদি হয় সেক্ষেত্রে তোমার হলো গামাটাস আলসার বলে, অথবা তোমার হলো ক্রনিক অস্টিওমাইলাইটিস ডিউ টু এনি কজ, বিশেষ করে স্টাফিলোককাস অরিয়াস ইনফেকশনে, অথবা টিবির বোন টিবি কারণেও অনেক সময় তোমার হলো সাবকিউটেনিয়াস বোনে আলসার হয়। তাহলে এটা মনে রাখতে হবে, যদি কখনো আমার সাবকিউটেনিয়াস বোনে কোনো ডিসচার্জিং সাইন্স থাকে, দ্যাট মে বি কজ অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। উত্তর একটা বলবো যে ক্রনিক অস্টিওমাইলাইটিস। কারণ ক্রনিক অস্টিওমাইলাইটিস অনেকগুলো কজ আছে, তার ভিতরে এক নম্বর হলো ইনফেক্টিভ কজ, বিশেষ করে হলো ব্যাকটেরিয়া, তার ভিতরে হলো স্টাফিলোককাস অরিয়াস 99%, তারপরে অন্য যে গামা বা সিফিলিস, তারপরে হলো তোমার হলো ম্যালিগন্যান্ট অন্য কন্ডিশনও তোমার হলো আলসার হতে পারে। এটা একটা গেল। আচ্ছা, কোন রোগী একটা পুলিশ তোমার কাছে আসছে অথবা ট্রাফিক কনস্টেবল তোমার কাছে আসছে, আসে বলতেছে স্যার আমার দুই পায়ে স্যার ঘা, আজকে 5 বছর যাবত ঘা, আমি এই ঘাটা কোনো হয় ভালো হয় না স্যার, ড্রেসিং করি, মাঝে মাঝে ঘষার রক্ত বের হয়। তখন তুমি এক্সপোজ করে দেখলে ইয়েস দেয়ার ইজ অ্যান আলসার ওভার দ্য মিডিয়াল মেলুলাস on the middle aspect of the leg, and important findings হলো associated with skin change, associated with prominent superficial vein of the leg. তাহলে তোমার কথা মাথায় সঙ্গে চলে আসবে this may be a ulcer of varicose ulcer, it is due to the varicose vein। তাহলে তুমি দেখো যে মিডিয়াল মেলুলাসের উপরে যদি কোনো, আমি একটা ছবি দেখাছিলাম প্রথমেই, মিডিয়াল মেলুলাসের উপরে ওটা ট্রমাটিক আলসার, কিন্তু ওইখানে যদি কোনো আলসার পেশেন্ট লং স্ট্যান্ডিং কেসে হয় without history of any trauma, without history of any injury, having prolonged history of weightlifting, or having the job of army, BDR, police, etc., with prominent venous prominent, then our suspicious thinking is it is maybe the varicose ulcer due to varicose vein। তাহলে এটা আমরা মনে রাখলাম। আচ্ছা, কোন রোগী বলতেছে স্যার আমার পায়ে কোনো সেন্স নাই, আমি পায়ের অনুভূতি বুঝি না, হঠাৎ করে দেখি আমার বউ আমাকে বলতেছে তোমার পা দিয়ে গন্ধ বের হচ্ছে। তখন আমি পাটা দেখলাম যে আমার পায়ের আঙ্গুলগুলাতে ঘা হয়েছে, পচে যাচ্ছে, আমার হলো গোড়ালিটা পচে যাচ্ছে, স্যার দেখেন স্যার আমাকে বাঁচান স্যার, আমি মনে হয় বাঁচবো না। আচ্ছা, এই ধরনের পেশেন্ট যখনই আসবে তখন তুমি তাহলে প্রথমে তার হিস্ট্রি নিলা, হিস্ট্রিতে ডেফিনেটলি তোমাকে আনতে হবে হলো আইদার পেশেন্ট ইজ ডায়াবেটিক অর নট। কারণ ডায়াবেটিস পেশেন্টের সবচেয়ে বেশি কমপ্লিকেশন যেটা হয় সেটা হলো যে ফুড, ডায়াবেটিক ফুড, ইট ইজ ডিউ টু দ্য ভাস্কুলোপ্যাথি অ্যান্ড নিউরোপ্যাথি। অর্থাৎ ডায়াবেটিস হলে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয় সেটা হলো যে পেরিফেরাল ভেসেল গুলাকে ডিস্ট্রয় করে, আর্টেরিয়াল ভেনাস সবগুলো ডিস্ট্রয় করে, প্লাস হলো নার্ভ গুলাকে নষ্ট করে। নার্ভের ভেসেল যেটা সেটা নষ্ট করে ফেলে, নার্ভের সেন্সেশন থাকে না, প্রথমে তোমার হলো সেন্সরি লস হয়, তারপরে মোটর লস হয়, আলটিমেটলি পেশেন্টের পেরিফেরিতে কোনো সেন্সেশন থাকে না, না থাকার কারণে সে পেইন, টাচ, টেম্পারেচার বোঝে না। ফলে হলো আমরা যেরকম একটা জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে কিছুক্ষণ পর পা ভার চেঞ্জ করে পেইনটাকে রিলিভ করি, অথবা আমি একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা কাঁটা আমার পায়ে ঢুকলো অথবা একটা ইট আমার পায়ে ধাক্কা লাগলো, আমি কিন্তু ব্যথাতে পাটা লাফ দিয়ে উঠাচ্ছি অথবা পা চেঞ্জ করতেছি। কিন্তু এই ডায়াবেটিক পেশেন্ট অথবা এনি কজ অফ নিউরোপ্যাথি, অর্থাৎ নিউরোপ্যাথি নার্ভ রুট ডিজিজ হয় এমন কতগুলো ডিজিজ, বিশেষ করে সিফিলিস, হ্যাঁ, টার্সিয়ারি সিফিলিস হয় এরকম, তারপরে তোমার হলো অনেক সময় হলো স্পাইনাল কর্ড ইনজুরিতে লোয়ার লিম্ব প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে নার্ভের কোনো ইনজুরির কারণে সেন্সেশন লস থাকে সেক্ষেত্রে, অথবা এনি কজ অফ নিউরোপ্যাথি, তার ভিতরে ইম্পর্টেন্ট কজ অফ নিউরোপ্যাথি হলো ডায়াবেটিস মেলাইটাস। তো আমরা সবসময় কমনটা চিন্তা করবো, আমরা লেপ্রোসি বলি, আমরা ডায়াবেটিস বলি, আমরা ট্রান্সভার্স মাইলাইটিস বলি, আমরা টার্সিয়ারি সিফিলিস বলি, যেটাই বলি না কেন, অথবা স্পাইনাল কর্ড ইনজুরি বলি, এনি কজ অফ নিউরোপ্যাথি,
সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট পার্টে, যেখানে ওয়েট বিয়ারিং এরিয়া, যদি পেশেন্ট দাঁড়ায় হাঁটে তাহলে বল, ফুট অফ দ্য বল, হিল অফ দ্য ফুট, বল অফ দ্য ফুট। তারপরে যদি পেশেন্ট যদি বেড রিডেন থাকে তাহলে তার হলো ওভার দ্য স্টারনাম, তারপর ওভার দ্য বনি প্রমিনেন্স। হ্যাঁ, এই জায়গায় যদি কখনো আলসার হয় তাহলে প্রথম কথা আমাদের মাথায় নিয়ে আসতে হবে দিস মে বি এ ট্রফিক আলসার। তাহলে ইস্কিমিয়া, নিউরোপ্যাথি থাকার কারণে পেইন সেনশন থাকে না, থাকার কারণে প্রেসারে ইস্কিমিয়া হয়, ইস্কিমিয়া হলে নেক্রোসে গ্যাংগ্রিন হয় এবং পরবর্তীতে আলসার নিয়ে আসে। তাহলে এই পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আমি তার হিস্ট্রি নিয়ে তার কজেস অফ নিউরোপ্যাথি এক্সক্লুড না করব, ততদিন পর্যন্ত আমি কোনো চিকিৎসা করে কখনো এই আলসারকে হিল করতে পারবো না। এত কথা বলার উদ্দেশ্য আমার একটাই, যে আলসার নিয়ে কোনো পেশেন্ট আসলে ডেফিনেটলি ইউ শুড গন থ্রু দ্য হিস্ট্রি, দেন গেস সাম স্পেসিফিক সাইড টু রুল আউট সাম স্পেসিফিক ডিজিজ। তাহলে আমি বুঝতে পারলাম যে আমি এই হিস্ট্রিটা কেন নিচ্ছি। এই জন্য নিচ্ছি যে আমি স্পেসিফিক কজকে রুল আউট করে সেই কজটাকে এলিমিনেট করে ট্রিটমেন্ট করলে দেন উই ওভারকাম দ্য কজ and patient may better recover from the disease, and as a physician we are success. তাহলে আমাদের ফিজিশিয়ান হিসেবে আমাদের ট্রিটমেন্ট পারপাস হিসেবে এই নলেজটা যদি আমি ভেন্টিলেট না করি, এই নলেজটা যদি আমার মাথায় না থাকে, তাহলে আমি কিন্তু কখনোই পেশেন্টকে রেমেডি করতে পারবো না। তাহলে আমার কিন্তু আমি প্রথমে বললাম যে এই লোকাল এক্সামিনেশন নিয়ে আজকে কথা বলবো, এবং এটা দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আলসার। তাহলে আলসারের এক্সামিনেশনের ক্ষেত্রে আমি বলি যে আলসারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা আজকে আমরা পড়তেছি, সেটা হলো লোকাল এক্সামিনেশন। তার ভিতরে ইম্পর্টেন্ট কথা বললাম আমি যে সাইড, তাহলে সাইড দেখেও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে আমরা কিন্তু সবসময় মনে রাখবো দিস, প্রতিটা লাইন আমার এই স্লাইডের প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, প্রতিটা লাইনের সাথে তোমার হলো হিস্ট্রি জড়িত, প্রতিটা লাইনের সাথে তোমার হলো এমসিকিউ জড়িত, প্রতিটা লাইনের সাথে তোমার হলো রিটেন কোশ্চেন জড়িত, এবং প্রতিটা লাইনের সাথে ভাইবার কোশ্চেন জড়িত। তোমাকে হুট করে স্যার প্রশ্ন করতে পারে, তুমি বলো তো টিউবারকুলার আলসার কোথায় হয় ইউজুয়ালি। তুমি যদি একটা যদি বলো সেটা বলবা যে হলো ইন দ্য নেক্সট স্যার। যদি বলে তুমি রডেন আলসার বা বেলাসের কাছে কোথায় হয়, চোখ বন্ধ করে বলবো ইট ইজ ইন দ্য আপার পার্ট অফ দ্য ফেস। তোমার যদি বলে যে তুমি বলো তো যে ভেরিকোজ আলসার কোথায় হয়, চোখ বন্ধ করে বলবা ইট ইজ ইন দ্য ওভার দ্য মিডিয়াল পার্ট অফ দ্য লোয়ার লিম্ব, স্পেশালি ওভার দ্য মিডিয়াল মেরুলাস। যদি বলে তুমি বলো তো যে ট্রফিক আলসার অথবা নিউরোপ্যাথিক আলসার কোথায় হয়, বলবে অলওয়েজ স্যার ইন দ্য ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি হোয়ার পেশেন্ট বিয়ার হিজ ওয়েট। অর্থাৎ যারা বলে যারা মুভ করতে পারে, হাঁটতে পারে, তাদের পায়ে, যারা মুখ বেড রিডেন পেশেন্ট তাদের হলো ডিপেন্ডেন্ট পার্টে হয়। এগুলো আলসার হলে তখন বুঝতে পারবো ট্রফিক আলসার। তাহলে কিন্তু আমরা এখানে শিখলাম যে সাইড অনুযায়ী কিন্তু আমরা বলতে পারবো যে এটা হলে এটা হয়। নেক্সট আমরা যাব সাইজ এন্ড শেপ। তো অনেক সময় কিছু কিছু আলসারকে আমরা সাইজ এবং শেপ দেখুন আমরা চিনতে পারি। আচ্ছা, যেমন তোমরা গামাটাস আলসার, রডেন আলসার তো বললাম আমি যে ব্যালসার কার্সিনোমা এটা ফেসে হয়, এটা দেখলে এটা ওভাল শেপ, সার্কুলার বা ওভাল শেপ। স্কোয়ার শেপ যদি হয় তাহলে এটা সেলফ ইনফ্লুয়েন্স হতে পারে। ওভাল শেপ আলসার, টিউবারকুলার আলসার, ভেরিকোজ আলসার, ইররেগুলার আলসার, ম্যালিগন্যান্ট আলসার। তাহলে আমরা সাইজ আর শেপ দিয়ে কিছুটা কিন্তু ধারণা করতে পারি। তাহলে আমরা কিন্তু এটা একটা গেস করা, অথবা যে কোনো শেপে যে কোনো আলসার হতে পারে, তবে আমরা ধারণা করতে পারি এই ধরনের আলসার হলে এই সার্কুলার শেপ, স্কোয়ার শেপ, ওভাল শেপ, ইরেগুলার শেপ হলে আমরা ধারণা করতে পারি এরকম হতে পারে। ইরেগুলার শেপ আলসার মেইনলি হয় মেলিগন্যান্ট কেসে, অনেক সময় ট্রমার কারণে হতে পারে, সেটা পরবর্তীতে এটা মার্জিনটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ইনিশিয়ালি যদি তুমি কোনো রোগীর দিকে ইরেগুলার আলসার পাও তাহলে মাথায় তোমার রাখতে হবে দিস মে বি আলসার অফ মেলিগন্যান্ট আলসার। তাহলে আমরা সাইজ এবং শেপ দেখে অনেক সময় বলতে পারি। আচ্ছা, নাম্বার, এটা একটা আমাদের একটা লোকাল এক্সামিনেশন একটা পার্ট, যে the patient present with single ulcer, the patient present with multiple ulcer। তাহলে কি হইতে পারে? তাহলে সিঙ্গেল আলসার যদি কখনো প্রেজেন্ট করে তাহলে মেইনলি আমরা নন এসিডিউ আলসার হিসেবে কাউন্ট করি। কিন্তু যদি মাল্টিপল আলসার নিয়ে আসে, বিশেষ করে একটা নেকে একটা দুটো তোমার আলসার, মেবি টিউবারকুলার আলসার, গামাটাস আলসার, অর্থাৎ
গামা তোমার সিফিলিস, তোমার হলো গ্লান্স পেনিসে 2-3টা আলসার, ঠোঁটে 2-3টা আলসার, গামাটো আলসার, ভেরিকোজ ভেনে আলসার, ভেরিকোজ আলসার তোমার লোয়ার লেগে ডান দিকে হয়েছে, বাম দিকে হয়েছে, উপরে হয়েছে, তাহলে অনেক বড় আলসার, তাহলে মাল্টিপল যদি হয় তাহলে ভেরিকোজ হতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এক্সামিনেশন, যে নাম্বার দেখো অনেক সময় আমরা কিন্তু আলসারকে গেস করতে পারি, দ্যাট মাইট বি এ পসিবল কজ। নেক্সট এস। আচ্ছা, আমরা বলতেছিলাম যে আলসারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এক্সামিনেশন সেটা হলো লোকাল এক্সামিনেশন। আমি যদি বলি যে লোকাল এক্সামিনেশনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, সেটা বলতে হবে আলসারের এজ। অনেক সময় প্রশ্ন করে এজ এর ডেফিনেশন বলো, অনেক সময় প্রশ্ন করে। হ্যালো ফখরুদ্দিন, হ্যালো ফখরুদ্দিন স্যার। জি স্যার। শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যায় স্যার, খুব ভালো শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কোনো ইন্টারাপশন হলে বলিও, আমি কিন্তু বুঝতে পারতেছি না। জি স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, তো আমি বলতেছি যে এতক্ষণ পর্যন্ত আমরা লোকাল এক্সামিনেশনের যে পার্টগুলা ডিসকাস করলাম, আমরা বললাম যে সাইট, আমরা বললাম সাইজ, আমরা বললাম শেপ, হ্যাঁ। আমরা এইবার যেটা আসে সেটা হলো এজ। সবসময় মনে রাখতে হবে যে এই আলসারের এই এজটা নিয়ে প্রতি পরীক্ষায় হয় এই টার্মে অথবা ওই টার্মে একটা কোশ্চেন থাকবেই। এর সম্বন্ধে তোমাকে টিচাররা ইনভেরিয়েবলি কোশ্চেন করবে, এবং এজ এর সম্বন্ধে রিটার্ন কোশ্চেন আসে। তোমরা দেখবা যে অনেক ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসে যে how a punch আসে যে draw and label a undermined ulcer, what might be the possible cause, name two example বা one example। প্রশ্ন আসে যে how a sloping edge occur, what might be the possible diagnosis, and which is the mechanism of sloping of the ulcer। অনেক সময় আসে যে what do you mean by margin, define margin of ulcer। তাহলে আমরা কিন্তু এই এই এজটাকে এবং মার্জিনটাকে খুব ভালোভাবে শিখবো। তাহলে প্রথমে আমরা শিখি যে হোয়াট ডু ইউ মিন বাই এজ অফ এ আলসার। তাহলে ইডিজিই, ইডিজি এই বানানটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় এজ বলতে যায় অনেকে এজিই, এজ মানে বয়সটা ভুল করে লিখে ফেলে। তাহলে এজ বলতে এজিই এজ না, এই মানে হলো ইডিজিই এজ, মার্জিন। তাহলে এই এজ উচ্চারণে এজি আর এজ কাছাকাছি প্রায়, কিন্তু এর হলো স্পেলিং এবং বানান আলাদা এবং হলো মিনিংও আলাদা। তাহলে এজ অফ অ্যান আলসার ডিফাইন, তাহলে এজ মে বি ডিফাইন অ্যাজ দ্য এরিয়া বিটুইন মার্জিন এন্ড ফ্লোর। তাহলে এইটা যদি জানতে চাই আমরা জানতে হবে যে হোয়াট ডু এ মার্জিন এন্ড হোয়াট ডু এ ফ্লোর। ফ্লোর মার্জিন অফ এ আলসার মিন্স দ্য জাংশন বিটুইন নরমাল এপিথেলিয়াম এন্ড আলসার। তাহলে আমরা যদি তোমরা দেখো, আমি একটা ছবি তোমার কার্সারটা ঘোরাচ্ছি, এটা যদি এখানে আলসার হয়, এটা যদি আলসার হয়, এটা যদি আলসার হয়, এটা যদি আলসার হয়, এটা যদি আলসার হয়, তাহলে আমরা এইখানে দেখবো যে এইখান থেকে এই পর্যন্ত নরমাল টিস্যু, এইখান থেকে এই পর্যন্ত হলো আলসার টিস্যু। তাহলে এই যে জাংশন, দা জাংশন বিটুইন দ্য নরমাল এপিথেলিয়াম এন্ড আলসার ইজ কল্ড মার্জিন। যদি বলে যে হোয়াট ডু ইউ মিন বাই মার্জিন অফ আলসার, তাহলে তোমরা একটা আলসারের ছবি আর্ট করে দিয়ে এইভাবে দেখাই দিবা যে তীর চিহ্ন দিয়ে, দিস ইজ দ্য মার্জিন অফ এ আলসার, 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 and this is the margin of a ulcer. That means from here the area or joining area between normal tissue and abnormal tissue, এক কথায় শেষ। তাহলে আমরা আবার দেখি, তাহলে এইখানে যদি বলি আমি, এখান থেকে এই পর্যন্ত হলো নরমাল এপিথেলিয়াম, আর এইখান থেকে এইভাবে উঠে গেছে, এইভাবে আসে, দিস ইজ দ্য অ্যাবনর্মাল টিস্যু, দ্যাট ইজ আলসার। তাহলে এইখান থেকে এই যে জাংশন, দিস ইজ দ্য মার্জিন। তাহলে প্রশ্ন হলো যে হোয়াট ডু ইউ মার্জিন, তাহলে মার্জিন মিন্স ইট ইজ দ্য জাংশনাল এরিয়া বিটুইন নরমাল টিস্যু এন্ড অ্যাবনর্মাল টিস্যু, অথবা নরমাল এপিথেলিয়াম এন্ড আলসার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্লোর।
Floor. What do you mean by floor? Floor means the area seen by naked eyes. It is the part of the ulcer. It is the part of the ulcer which is seen by naked eye. অর্থাৎ আমি খোলা চোখে আলসারের যে অংশটা দেখি সেটাকে বলতেছি আমরা হলো ফ্লোর। সরি, তাহলে খোলা চোখে, তাহলে আমি যদি উপর থেকে তাকাই তাহলে আমরা এইটা দেখবো, দিস ইজ দ্য ফ্লোর and this is the margin. তাহলে what is S? It is the sorry, তাহলে বলতেছি আমরা it is the area, it is the area between the margin and floor. তাহলে আমরা আবার দেখি, আচ্ছা এই যে, তাহলে this is the area between, তাহলে এটা হলো মার্জিন, এটা হলো ফ্লোর। তাহলে এই ফ্লোর এবং এই মার্জিনের মাঝখানে যে অংশটা, দ্যাট ইজ দ্য এস। সবাই ক্লিয়ার? ফখরুদ্দিন? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এই এস সম্বন্ধে কিন্তু পরীক্ষার সময় আসবে, ড্র অ্যান্ড লেবেল দ্য এস অ্যান্ড আইডেন্টিফাই দ্য এস। তাহলে আমরা আবার বলি, এস ইজ দ্য এরিয়া বিটুইন দ্য মার্জিন অ্যান্ড ফ্লোর। এইখানে তাহলে এইটা এস, এইখানে হলো এইখান থেকে শুরু করে এইটা হলো এস, এখানে হলো এইখান থেকে শুরু করে এইটা হলো এস, এখানে হলো এইখান থেকে শুরু করে এইটা হলো এস, এখানে হলো এখান থেকে শুরু করে এই গোটাটাই এস। তাহলে এস ইজ নাথিং বাট দ্য এরিয়া অফ আলসার বিটুইন মার্জিন অ্যান্ড ফ্লোর। তাহলে সবাই যেন মনে থাকে, এটার জন্য ভালো বারবার পড়া যায়, এটা মনে রাখবে। আচ্ছা, এখন আমরা আসি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট এজ অফ আলসার। তাহলে আলসারে বলি আমি যে আলসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছবিটা মনে রাখতে হয় সারা জীবনের জন্য, দ্যাট ইজ দ্য পিকচার দ্যাট শুড বি কিপ ইউর মাইন্ড ইন হোল লাইফ অফ ইউর বলি ডক্টর লাইফ, স্টুডেন্ট লাইফে বেশি দরকার, এই জন্য যে ইট ইজ দ্য মেইন অপশন টু পাস দ্য ফাইনাল প্রপ এক্সামিনেশন। সুতরাং ছাত্র জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলসারের ছবি হলো এইটা। এই ছবিটা বারবার মনে রাখতে হবে পাস করার জন্য। এটা রিটেনের জন্য যেমন ইম্পর্টেন্ট, এটা হলো অস্পের জন্য ইম্পর্টেন্ট, এটা হলো তোমার হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা ট্রু ফলস এর জন্য ইম্পর্টেন্ট, ইভেন ইট ইজ দ্য শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষায় কিন্তু এটা আসে, তোমরা কিন্তু খেয়াল করবে। তাহলে আমরা বলি স্যার, অ্যাকর্ডিং টু দ্য classification, S are 5 in number: sloping edge, punched out edge, undermined edge, rolling edge and everted edge. তাহলে প্রশ্ন আসে যে একটা উদাহরণ দেয় যে তুমি স্লোপিং এজের এরকম আলসার উদাহরণ দাও, তোমার বলবা যে তোমরা হলো এনি নন স্পেসিফিক আলসার। আমি এখানে ভেনাস আলসার বলছি, এটা বলা দরকার নাই, বলবো যে স্লোপিং এজের উদাহরণ হবে হলো নন স্পেসিফিক আলসারের এজটা হলো স্লোপিং। এখন এই নন স্পেসিফিক আলসার অনেকগুলো কারণে হতে পারে, এটা হতে পারে ট্রমা আলসার, এটা হলো পোস্টবার্ন আলসার, এটা হতে পারে ইনফেক্টিভ আলসার, এটা হতে পারে ভেনাস আলসার, এটা হতে পারে তোমার হলো ইসকেমিক আলসার, যে কোনো কারণে হোক। তাহলে স্লোপিং এজ হয় হলো নন স্পেসিফিক আলসার। তাহলে এখানে আমার উদাহরণটা আমি ঠিক হয় নাই, উদাহরণটা আমি ভেনাস আলসার বলবো না, আমি সরাসরি বলবো যে স্লোপিং এজ এর এক্সাম্পল হলো এনি নন স্পেসিফিক আলসারের এজটা হলো স্লোপিং এজ। আচ্ছা, পাঞ্চড আউট এজ, পাঞ্চড আউট এজ ইউজুয়ালি হয় হলো নিউরোপ্যাথিক আলসারে। নিউরোপ্যাথিক আলসার গুলোর ভিতর ওই যে প্রশ্ন করে নিউরোপ্যাথিক আলসারের নাম কটা বলো, তাহলে তোমরা বলবে যে গামাটাস আলসার, হ্যাঁ, তোমার হলো সিপিলিটিক আলসার, এর ক্ষেত্রে তোমরা পাঞ্চড আউট এজ হয়। আমরা পরে আসতেছি, অনেক সময় শর্ট নোট আসে, হোয়াট ডু মিন বাই পাঞ্চড আউট আলসার, হাউ ইট ইজ ফর্ম, হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি, নেম সাম এক্সাম্পল। অথবা আসে যে হোয়াট ডু মিন বাই রোলিং এজ অফ অ্যান আলসার, ড্র অ্যান্ড লেবেল দ্য রোলিং এজ অফ অ্যান আলসার, নেম সাম এক্সাম্পল অফ দ্য রোলিং এজ অফ আলসার। হ্যাঁ, এভাবে আসে। অনেক সময় বলছে যে what do you mean by undermined ulcer, undermined age of an ulcer, what is the pathophysiology, how it is formed, name some disease where the undermined age is found. তাহলে আমরা দেখো এই স্লাইডটা দিয়ে কত কোশ্চেন বলতেছি আমি, এখানে শত শত কোশ্চেন বানানো যায়, এবং এই স্লাইডটা বলছে খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা নিয়ে পরীক্ষার সময় পাস করতে হবে, এই স্লাইডটা নিয়ে তোমার এমসিকিউ, এই স্লাইডটা ভাই এই স্লাইডটা তোমার পরীক্ষার সময় আসবে, সবসময় মনে রাখবা এই স্লাইডটা। তাহলে পাঞ্চড আউট এজ উদাহরণ বলবো নিউরোপ্যাথিক আলসার, বলে আন্ডারমাইন্ড এজে তোমার উদাহরণ দিবে হলো ডেকুব্রেস, বলবো না। আচ্ছা,
আন্ডারমাইন্ড এজের যদি বলি উদাহরণ দিবা হলো এখানে দিবা হলো টিউবারকুলার আলসার, তাহলে আমি বললাম যে স্লোপিং এজের উদাহরণ হবে এখানে বলবা এক্সাম্পল হলো এনি নন স্পেসিফিক আলসার। পাঁচটা আউটের উদাহরণ ঠিক আছে, নিউরোপ্যাথিক আলসার। আন্ডারমাইন্ড এজের উদাহরণ হবে হলো তোমার হলো প্রথম দিবা হলো তোমার টিউবারকুলার আলসার, তারপরে ডেকুবিটাস আলসার। রোলিং এজ এটা উদাহরণ বেলাসেল কার্সিনোমা, ভেরি গুড। আর ইভার্টেড এজ উদাহরণ হবে হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, এই এজ নিয়ে ভাইবার সময় সময় প্রশ্ন করে, তো এইটাতে আমরা একটু ক্লাস নিলে দেখাইতে পারতাম। আমরা হাত দিয়ে দেখাই, তো হাত দিয়ে দেখাই কিভাবে, আমি তোমরা যদি দেখতে চাও তোমরা সবাই আমাকে ফলো করো। আমি এই তোমাদের ছবিতে দেখাচ্ছি যে পরীক্ষার সময় জিজ্ঞেস করে বলো তো বাবু এই ধরনের হলে এটা কি ধরনের, এই ধরনের হলে কি ধরনের, তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, যদি কখনো টিচাররা বলে আমার হাত দেখা যাচ্ছে, স্যার আপনি নালে পুরো ভিডিওতে আসেন, স্লাইডটা বন্ধ করে পুরো ভিডিওতে এসে দেখেন। স্লাইডটা বন্ধ করে দেখাবো না? স্লাইড বন্ধ করে পুরো ভিডিও। তো এটা আমি যে এই যে ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে একটু ফোন দিব। হ্যাঁ, ওই যে ডায়াগনস্টিক ল্যাবরেটরিটা হবে কালকে, ওই 10:30টার পরে রাখতে বলছে। ওটা তো ওরা ইমার্জেন্সি হিসেবে রাখতে বলছে, নাহলে ওরা দিবে না। ওই কোভিড টেস্ট করতে হবে, হ্যান্ড কোভিড ট্যান্ড করতে ঘুরাবে। আমি বলছে যে ইন্ডাস্ট্রিয়াল অবস্থা হিসেবে তুলবে, আমরা ওটা যা করা করবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, স্যার এবার দেখেন, স্যার এবার পুরোটা আমরা দেখেন। আছে না, আমি দেখাই দেই যে পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে তুমি, আমি কত দূরে যাই, একটু দূরে যাই। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না? ফখরুদ্দিন দেখা যাচ্ছে? ফখরুদ্দিন জি স্যার, কথা বলবে? দেখা যায়। দেখা যায় স্যার, দেখা যায়। আচ্ছা, পরীক্ষার সময় সারা জিজ্ঞেস করে যে বলো তো বাবা এই আলসারটা কি, এই 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 ধরনের আলসারটা কি? উদাহরণ হবে স্যার আন্ডারমাইন্ড এজ এর আলসার, উদাহরণ বলো টিবি। বলো তো বাবা এজ যদি এরকম হয় তাহলে এটা কি ধরনের আলসার? বলতে হবে স্যার এটা পাঞ্চড আউট আলসার, ইট ইজ ডিউ টু দা নিউরোপ্যাথি সিফিলিস। আচ্ছা, বলো তো বাবা এজ যদি এরকম হয় এটা কি ধরনের আলসার? স্লোপিং এজ। তখন বলতে হবে স্যার ইট ইজ দা তোমার হলো নন স্পেসিফিক আলসার। আচ্ছা, বলো তো বাবা এরকম যদি হয় রেস্ট অ্যান্ড রোল, বলতে হবে স্যার এটা হলো ম্যালিগন্যান্ট আলসার, বেসাল সেল কার্সিনোমা। আচ্ছা, যদি রেস্ট অ্যান্ড রোল অ্যান্ড ইভার্টেড মার্জিন এজ, তাহলে এটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে আমি আবার বলি যে স্লোপিং এজ, এটা স্লোপিং এজ, পাঞ্চড আউট এজ, আন্ডারমাইন্ড এজ, রোল্ড অ্যান্ড রেস্ট, রোল্ড অ্যান্ড ইভার্টেড। তাহলে আমরা পাঁচটা আলসার দেখলাম, আমরা পাঁচটা আলসারের এজ দেখলাম। প্রতিটা এজ পরীক্ষার সময় এইভাবে স্যারেরা উদাহরণ দিয়ে দেখতে চায় যে ইফ the age of an ulcer is in that fashion, what might be the possible cause? বলবো স্যার আন্ডারমাইন্ড এজ maybe স্যার টিবি। যদি বলে যে if the ulcer is like that fashion, that is called sloping age, what might be the possible cause? Sir, this is the cause of non-specific ulcer. If the age is just punched out, মানে আমি একটা জিনিস বসাইছি, আমরা মনে রাখবো যে আমরা ময়দার উপরে অথবা কাদার উপরে যদি পা ঢালে দেই, দেখবো যে ওখানে বসে গেছে। দিস ইজ পাঞ্চড আউট, একটা কিছু বসাই দেই। যদি ইফ দ্য এজ ইজ ইন দ্যাট ফ্যাশন, পাঞ্চড আউট এজ, হোয়াট মাইট বি দ্য পসিবল কজ? তাহলে বলতে হবে স্যার দিস মে বি দ্য নিউরোপ্যাথিক আলসার। যদি বলো যে ইফ দ্য এজ ইজ রেস্ট অ্যান্ড রোল, মানে উপরে উঠা এবং রোল, দিস ইজ দ্য বেসাল সেল কার্সিনোমা।
if the raised and everted, if the ulcer is raised and everted, this is the escamoso carcinoma. তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছো? ফখরুদ্দিন, জি স্যার, বুঝা গেছে স্যার, সুন্দর বুঝছি স্যার। তাহলে দেখাতে পারবো তো পরীক্ষার সময়? জি স্যার, এইভাবে কি দেখা যাবে? আপনি জবাব দেখালেন। হ্যাঁ, পরীক্ষার সময় জিজ্ঞেস করে এবং স্যাররা দেখায়, উত্তর দিতে হয়। ও জি স্যার, আচ্ছা স্যার। তাহলে এটা আমরা আবার পরীক্ষার সময় যখন সামনে তখন দেখাবো আমরা। ইনশাআল্লাহ। তবু আমি এটা বলে দিলাম, তাহলে এটা সবাই প্র্যাকটিস করবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমি আবার লেকচারে চলে যাচ্ছি। ওগুলো দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, তাহলে আমরা আমরা দেখলাম যে এই আমরা একটা অভিনয় করে দেখলাম পরীক্ষার সময় কিভাবে স্যাররা দেখায় এবং কিভাবে উত্তর দিতে হয়। তাহলে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলতেছিলাম যে এই স্লাইডটা ভালোভাবে পারতে হবে, বুঝতে হবে এবং হলো তোতা পাখির মতো যেন বলার সাথে সাথে উত্তর দিতে পারো। আচ্ছা, এখন আমি প্রতিটা স্লোপিং এজেরই ওইভাবে এখানে বলছে যে why it is sloping edge, যে sloping edge মানে কি? যে sloping edge মানে হলো যে sloping edge indicate that ulcer is shallow and the epithelium is growing from the edge in an attempt to heal it. New skin around the edge, red, blue and almost transparent. তাহলে venous ulcer, healing ulcer, traumatic ulcer, pyogenic ulcer, অর্থাৎ any form of non specific ulcer হলো sloping edge। তাহলে আমরা এখানে আবার এখানে দেখাইছি, আবার উদাহরণটা এখানে দেখাইছি যে যদি এই যে যদি এটা যদি আলসারের ফ্লোর হয় আর এটা যদি আলসারের মার্জিন হয়, তাহলে দিস ইজ দ্য স্লোপিং এজ। তাহলে আমরা স্লোপিং এজ বলতেই বুঝবো যে নন স্পেসিফিক আলসারের যতগুলো উদাহরণ সবগুলো আমরা দিতে পারবো। মানুষ প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই স্লোপিং এজ, হোয়াট ইন্ডিকেট স্লোপিং এজ, নেম সাম এক্সাম্পল অফ স্লোপিং এজ, ড্র অ্যান্ড লেবেল স্লোপিং এজ, তোমরা পারবো। আচ্ছা, পাঁচড আউট এজ কিসের জন্য হয়েছে, কেন হয়েছে এখানে বলা আছে যে পাঁচড আউট এজ কেন হয়? ইট ইজ ডিউ টু দ্য rapid depth and loss of thickness of skin without much attempt by the body to repair the defect। অর্থাৎ যে পরিমাণ স্কিন লস বা টিস্যু লস হয়েছে বডির উইদাউট এফোর্ট অফ রিপেয়ার দ্যাট ডিফেক্ট, এই ধরনের কোনো হঠাৎ করে সাডেন লস হয় স্কিন অথবা টিস্যু, তখন একটা হলো পাঁচ গর্তের মতো, একটা পাঁচ মিনিট গর্তের মতো, একটা সাডেন একটা গর্তের মতো হয়। এই টিস্যুটা সাডেনলি শেডিং আউট হয়ে পড়ে যায়। দেন দ্য এই মার্জিন, তখন এজটাকে বলি আমরা পাঁচড আউট এজ। তাহলে এটা হলো মার্জিন, এটা হলো ফ্লোর, এইটা মাঝখানে দুটো মাঝখানে এজ, দিস এজ ইজ হলো পাঁচড আউট এজ। তাহলে আমরা কেন হয়েছে এই পাঁচড আউট এজ? আমরা দেখো যে ইট ইজ পাঁচড আউট এজ ইট ইজ সিন ডিউ টু প্রেশার অন অ্যান ইনসেনসিটিভ স্কিন কল্ড ট্রফিক আলসার সেকেন্ডারি টু নিউরোলজিক্যাল ডিফেক্ট। অর্থাৎ যে কোনো কারণে, আমরা আগে বলছিলাম যে নিউরোলজিক্যাল কোনো ডিফেক্ট হইলে, বিশেষ করে ডায়াবেটিসে নিউরোপ্যাথি, টার্সিয়ারি সিফিলিস, লেপ্রোসি, যে কোনো কারণে হোক যদি এই ধরনের আলসার হয়, যেটাকে বলি আমরা পাঁচড আউট এজ হয়। আচ্ছা, আন্ডারমাইন্ড এজ এটা কেন হয়? এটা আমরা এখানে শিখি যে when an infection in an ulcer affects the subcutaneous tissue more than the skin, then the edge becomes undermined। অর্থাৎ ইনফেকশন যদি স্প্রেড করে স্কিনের যে হারে স্প্রেড করতেছে তার চেয়ে বেশি যদি সাবকিউটেনিয়াস স্প্রেড করে, তাহলে এজটা এইভাবে হয়। আমরা আবার দেখাচ্ছি যে এইখানে যে আলসারটা হয়েছে এটা হলো তোমার হলো, আমরা দেখতে পাচ্ছি যে এটা ফ্লোর, এই মার্জিন থেকে এই মার্জিন যে দূরত্ব, কিন্তু টিস্যু এমন ভাবে ইনভেড হয়েছে, ইনফেকশন হয়েছে এই ফ্লোরে এই দূরত্ব অনেক বেশি। তাহলে এখান থেকে একটা যে ভিতরে চলে গেছে আন্ডার লেভেলে, আন্ডার দ্য সাবকিউটেনিয়াস স্কিনে আন্ডার দ্য স্কিন ডার্মিসের নিচে যে সাবকিউটেনিয়াস টিস্যুতে চলে গেছে, এই যে এরিয়াটা তৈরি, তখন এজটার নাম হলো আন্ডারমাইন্ড এজ। তাহলে ইট ইজ কখন হয়? ইট ইজ ইউজুয়ালি হয় হলো টিউবারকুলার আলসারে। তারপর আমরা তো ওখানে বলছি যে প্রেশার সোরে হয়, যে কোনো কারণে হোক। তাহলে আমরা এটা শিখলাম যে আন্ডারমাইন্ড এজ। তাহলে প্রশ্ন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই আন্ডারমাইন্ড এজ, হাউ ইট ইজ ফর্ম, হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজি, হোয়াট আর দ্য তোমার হলো কজেস অফ আন্ডারমাইন্ড এজ, নেম সাম।
তোমার হলো এক্সাম্পল, তাহলে আমরা এটা পারবো। আচ্ছা, তারপরে rolled edge, rolled edge, raised and rolled. When there is slow growth of the tissue in the edge, then the edge of the ulcer becomes rolled up. Edge looks like hipped up. তাহলে এটা হলো দেখতে কেমন হিপড আপ, মানে অর্থাৎ আমরা যে এনসিয়ান রোম আর্টওয়ার্ক, অর্থাৎ আমরা রোমের আমরা যে আগে যে রাজারা যে টুপি পরে, টুপির চারিদিকে দেখবা যে হিপড আপ অবস্থায় উঁচু 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 লাগে যে জায়গাগুলো, সেগুলো বলে দেখতে এরকম হলো রোল এজ। এটাকে সাধারণত হয় হলো বেজাল সেল কার্সিনোমা, যার নাম হলো রডেন আলসার। আচ্ছা, ইভার্টেড এজ আমরা বললাম যে রেস্ট এন্ড ইভার্টেড। তাহলে it develops when the tissue in the edge of an ulcer is growing quickly and spilling out of the ulcer over the normal skin, অর্থাৎ এত তাড়াতাড়ি আলসারটা ডেভেলপ করে যে এটা উপরে উঠে স্কিনের দিকেও চারিদিকে ছড়ায় যায়, এটাকে বলি আমরা ইভার্টেড। এটা ইউজুয়ালি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়। এছাড়া যে কোনো কার্সিনোমা, স্কিন কার্সিনোমা, ব্লাডার কার্সিনোমা, রেসপিরেটরি কার্সিনোমা এটাতে হয়। তাহলে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক শিখলাম যে আজকে যে এজ অফ অ্যান আলসার। তাহলে আমরা বারবার করে বলতেছি যে সরি, তাহলে আমরা আবার স্লাইডে আসি যে এজ এমন একটা জায়গা যেটা হলো মার্জিন এবং ফ্লোরের মাঝখানে অবস্থিত, আর যেটা বিভিন্ন যেটা দেখে আমরা বিভিন্ন ধরনের আলসার ডায়াগনোস করতে পারি। পরীক্ষার জন্য এটা এই জন্য ইম্পর্টেন্ট যে এটা থেকে বারবার কোশ্চেন আসে, রিটেন আসে, ভাইবা তো অবশ্যই আসে, এবং এটাকে অভিনয় করে দেখাতে হয়, সেটা আমরা শিখলাম। তো ইনশাল্লাহ আমরা সবাই পারবো। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে কিছু কথা আছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ না, এটা তোমরা পড়ে নিও। ফ্লোর আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, যে how you can diagnose an ulcer by seeing the floor. তুমি শুধুমাত্র ফ্লোর দেখে কি আলসার ডায়াগনোস করতে পারবা? স্যার পারবো স্যার, বলো দেখি দুই একটা উদাহরণ দাও। তখন তোমরা এভাবে বলবা যে স্যার যদি আমি দেখি যে একটা আলসারটা দেখতে হলো কেমন ম্যারম্যারে স্যাঁতস্যাঁতে, মনে হয় ফাঙ্গাস, স্যার জুতা পানিতে ভিজলে যেমন দেখতে তেমন লাগে, তাহলে ইউ মে গেস দিস মাইট বি আলসার, সিভিল আলসার। তুমি বলবে স্যার আমি একটা আলসার যদি দেখি যে পুজে ভর্তি সাদা সাদা টিস্যু, প্রচুর সিক্রেশন হচ্ছে, তাহলে দেখে মনে হবে যে পায়োজেনিক আলসার। তুমি স্যার আমি যদি দেখি যে একটা আলসারের মাঝখানে কালো কালো অনেক কিছু আছে, রক্ত বের হচ্ছে, তাহলে মেবি দিস ইজ এ মেলিগন্যান্ট আলসার। তাহলে এই যে ফ্লোর দেখো অনেক সময় আলসার চেনা যায়, তাহলে আমরা সেটা খেয়াল করবো যে ফ্লোর ইজ নাথিং দ্যাট ইজ সিন। তাহলে ফ্লোর ইজ দ্য পার্ট অফ আলসার that is seen by naked eyes is called floor. তোমার সামনে প্রশ্ন আসে, what do you mean by floor of an ulcer? তাহলে ফ্লোর কি বললাম আমরা, যে ফ্লোর ইজ দ্য পার্ট অফ দ্য আলসার which should be seen by the naked eyes. তাহলে আমরা খালি চোখে আলসারের যে অংশটা দেখতে পাই সেটাই হলো ফ্লোর। তাহলে ফ্লোর কি কি দিয়ে তৈরি হতে পারে? ফ্লোর ইজ কাভার্ড বাই স্লাভ, গ্রানুলেশন টিস্যু, অথবা হলো ডেড টিস্যু, অথবা হলো তোমার হলো এই পাস এক্সুডেট, এগুলো দিয়ে খাবার থাকে। তাহলে আমরা অনেক সময় এই পাস এক্সুডেট, তোমার হলো ব্ল্যাক মাস, এগুলো দেখে আমরা কিন্তু ফ্লোর চিনতে পারি। তাহলে আমরা এটা শিখলাম যে ফ্লোর কাকে বলে এবং আলসারে এবং ফ্লোরের দেখে কিভাবে চিনতে পারি। নেক্সট স্লাইড, বেস। অনেক সময় প্রশ্ন করে হোয়াট ইজ দ্য বেস অফ অ্যান আলসার? তাহলে বেস ইজ দ্য, মনে রাখতে হবে যে বেস ইজ দ্য পার্ট অফ আলসার হুইচ should be felt by palpation that cannot be seen by naked eyes. তাহলে ফ্লোর এবং বেজের ভিতর পার্থক্য একই জিনিস, যাই বেজ তাই ফ্লোর। পার্থক্য হলো যে ফ্লোর যেটা দেখতে পাই, আর বেজ হলো যেটা ধরে, যেটা বুঝতে পারি। তাহলে মনে করো যে একটা আলসারের উপরে যখন আমরা হাত দিয়ে যদি ফিল করবো, যদি ফিল করি একই জিনিস, সেটাই হলো বেস। আর ওই আলসারটা আমরা চোখ দিয়ে দেখি, সেটা হলো ফ্লোর। তাহলে আমরা ফ্লোর এন্ড বেস সেম থিংস, দ্যাট ইজ সিন ইন নেকেড আইজ, ইট ইজ ফ্লোর, আর হুইচ ইজ পালপেটেন্ট, দ্যাট ইজ বেস। তাহলে বেস ইজ, হোয়াট ইজ বেস? বেস ইজ নাথিং অন হুইচ আলসার রেস্ট, অর্থাৎ আলসার যার উপর বসে থাকে, শুয়ে থাকে, ধরে থাকে, সেটাই হলো বেস। এন্ড ইট ইজ বেটার পালপেটেড, নট সিন। তাহলে বেস কখনো দেখা যায় না। পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেস এন্ড ফ্লোর অফ এন আলসার? তাহলে একটা আলসারের ফ্লোর এবং বেজের ভিতর পার্থক্য কি বলো? তাহলে তোমরা বলবা যে পার্থক্য স্যার একটা দেখা যায়, একটা দেখা যায় না,
একটা ধরা যায় আর একটা ধরা যায় না। তাহলে যাহাই ফ্লোর তাহাই বেস, যাহা দেখা যায় তাহা ফ্লোর, যাহা ধরা যায় তাহা বেস। তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে বুঝলাম যে ফ্লোর এবং বেজের পার্থক্য কি আবার আলসারে। আচ্ছা, অনেক সময় কোশ্চেন করে ক্যান ইউ গেজ অর ক্যান ইউ ডায়াগনোস অ্যান আলসার বাই সিইং দ্য বেস? তুমি কি বেস প্যালপেট করে বা ধরে কি কোনো আলসার বুঝতে পারো এটা কি ধরনের আলসার? ইয়েস স্যার, আমরা পারি। তাহলে কিভাবে স্যার? ইফ উই palpate the ulcer that is base, if it is indurated, then we can guess that might be the malignant ulcer অথবা healing phase of an ulcer অথবা severity ulcer. Sir, if the ulcer is felt hard or slightly hard, it may be tubercular ulcer. If the ulcer is fixed to the underlying structure, অর্থাৎ আলসারের বেসটাকে কোনোভাবে নড়ানো যাচ্ছে না, ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আসলে কি ভিতরে আছে, তখন বুঝতে হবে যে দ্যাট মাইট বি এ ম্যালিগন্যান্ট আলসার। তাহলে আমরা একটা যে ইম্পর্টেন্ট কথা মনে রাখবো যে আইদার দ্য বেস ইজ ফিক্সড অর নট। ইফ ফিক্সড, দ্যাট মাইট বি এ ম্যালিগন্যান্ট আলসার। ইফ নট, either it is indurated or not. If indurated, that might be a active phase ulcer, might be a malignant ulcer. If slightly hard, it may be a tubercular ulcer. তাহলে আমরা কিন্তু বেস অনেক সময় ফিল করেও বুঝতে পারি the cause of an ulcer. নেক্সট হলো ডিসচার্জ। তুমি কি প্রশ্ন করে can you diagnose an ulcer by seeing the nature and amount of discharge? Yes sir, I can gauge or diagnose an ulcer by seeing the nature and amount of the discharge. If it is serous, if it is purulent, is it serosanguinous, it is looking like bluish or green, is it blood stained? অর্থাৎ আলসারটা ফ্লোরটা কি রক্ত দিয়ে ভর্তি, না নীল নীল লাগে, না হলো পানি পানি লাগে, না পুজ দিয়ে ভর্তি, না হলো কেমন কেমন লাগে। এই যে কেমন লাগে, কিভাবে লাগে দেখেই অনেক সময় কিন্তু আলসার ডায়াগনোসিস করা যায়। তাহলে আমরা যদি সেরাস ডিসচার্জ থাকে তাহলে স্ক্যানটি যদি হয় তাহলে হিলিং আলসার, অল্প অল্প সেরাস হিলিং আলসার, বেশি বেশি সেরাস ফিব্রিলি আলসার, স্প্রেডিং আলসার, পাসে ভর্তি, পুজে ভর্তি, দ্যাট মাইট বি দ্য পায়োজেনিক আলসার অর্থাৎ ইনফেকশন। সেরোস্যাঙ্গুইনাস, একটু পুজ একটু পাস, মনে হয় পুজ পাস না একসাথে মিক্সড, তাহলে বুঝতে হবে যে এটা টিউবারকুলাস বা ম্যালিগন্যান্ট আলসার। ব্লুইশ কালার, গ্রিন কালার, একদম গ্রিন কালার, it is pseudomonas infection, রক্ত দিয়ে ভর্তি, ব্লাড স্টেইন, might be a malignant ulcer. তাহলে তাহলে you can diagnose an ulcer by seeing the discharge. তাহলে আমরা এটা বুঝবো পারলাম, সবাই আমার বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, নেক্সট হলো পেইন প্রেজেন্ট অর নট অর্থাৎ টেন্ডারনেস। তাহলে আলসার যদি টেন্ডার আছে না নাই, ব্যথা আছে না, মা আপনার ব্যথা আছে, বাবা ব্যথা আছে, না স্যার আমার ব্যথা নাই। ব্যথা নাই মানে হলো খারাপ, ব্যথা নাই মানে হলো নিউরোপ্যাথিক আছে, ব্যথা নাই মানে হলো ডায়াবেটিক আছে, ব্যথা নাই মানে হলো সিপিলিটিক আছে, ব্যথা নাই মানে ট্রপিক আছে। অর্থাৎ ব্যথা নাই মানে হলো নার্ভের সেন্সেশন নাই, নার্ভের সেন্সেশন নাই মানে হলো ওই কজগুলা যে টিবি, সরি তোমার হলো ডায়াবেটিস নিউরোপ্যাথি, সিপিলিটিক নিউরোপ্যাথি, তোমার হলো লেপ্রোসি, ট্রান্সভার্স মাইলাইটিস, টার্সিয়ারি সিপিলিটিস, এভাবে তোমরা ডায়াগনোস করবা। পেইন আছে, পর্যাপ্ত ব্যথা স্যার, না স্যার খুব ব্যথা স্যার, তাহলে মনে রাখতে হবে ইনফেক্টিভ কজ, ট্রমাটিক কজ, পায়োজেনিক আলসার অথবা আর্টেরিয়াল ভাস্কুলার ডিজিজ, পিভিডি, পেইনফুল কন্ডিশন। প্রথমে আবার রোগী বলতে পারে স্যার প্রথমে ছিল ব্যথা ছিল না কিন্তু পরে দেখি খুব ব্যথা, তাহলে পেইনলেস টু স্টার্ট বাট মে বিকাম পেইনফুল। তাহলে এটা বুঝতে হবে যে দ্যাট মেড বি এ বিনাইন কন্ডিশন অর মেলিগন্যান্ট কন্ডিশন। অর্থাৎ আলসার যখন ক্যান্সার ছড়ায় যায় চারিদিকে, তখন নার্ভ এন্ডিং যদি ইনভলভ হয় তখন তাকে আমরা বলি পেইনলেস টু স্টার্ট বাট বিকাম পেইনফুল। যেরকম তোমার হলো কার্সিনোমা রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল। কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে পেশেন্টের প্রথম কমপ্লেইন থাকে হলো যে পাছায় পায়খানার সাথে রক্ত বের হয় অথবা মাঝে মাঝে রস বের হয়। প্রথমে সে 1 মাস 2 মাস গেল, রক্ত বের হয়, রস বের হয়, রস বের হয়, পরে বলছে না খুব ব্যথা, তখন তুমি এজেন্টকে দেখলা there is a cauliflower like growth অর্থাৎ ফুলকপির মতো গ্রোথ, hard in consistency, margin is everted, bleed on touch and invade the surrounding normal skin। তখন বুঝতে হবে যে এটা হলো ক্যান্সারটা ছড়াই গেছে
এবং হলো ব্যথা এই জন্যই হচ্ছে তার হলো সারাউন্ডিং নার্ভ কেউ ধরে ফেলছে মেরিডিয়ান টিস্যু, যার ফলে তার হলো পেইন। তাহলে পেইনলেস টু স্টার্ট বাট বিকাম পেইনফুল। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে টেন্ডারনেস দেখে, ব্যথা দেখে, পেইন দেখে কিন্তু আমরা আলসার ডায়াগনোসিস করতে পারি। নেক্সট স্লাইড হলো সারাউন্ডিং এরিয়া, অর্থাৎ চারদিকের চামড়াগুলা, স্কিনগুলা দেখতে কেমন? এটা কি ইনফ্লাম? এটা কি পিগমেন্টেড এক্সামিটাস? এটা কি রিঙ্কেল আছে, কোনো স্কার আছে? তাহলে বুঝবো যে এই আলসার। মনে করো তোমার হলো সারাউন্ডিং দ্য আলসার এরিয়া গ্লোজি ইডিমাটাস রেড, তাহলে বুঝতে হবে যে এটা ইনফ্লামেশন সাবসেট করে নাই, প্রোগ্রেসিং চলতেছে, অর্থাৎ অ্যাকুট ইনফ্লামেশন এনি কজ কারণে আলসার, ট্রমা হতে পারে, ইনফেকশন হতে পারে, এনি হাউ এনি কজ, বার্ন হতে পারে। আচ্ছা, কেউ যদি বলে যে আলসারে স্যার আলসার ঘাটা চারিদিকে কালো কালো হয়ে গেছে, দানা দানা হয়েছে, চুলকায়, তখন বুঝতে হবে যে দিক মে বি এ ভেরিকোজ আলসার। কেউ বলে স্যার আমার চামড়াটা সাদা হয়ে গেছে, কুকুরে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা ওল্ড কেস অফ টিউবারকুলার। তাহলে তো আমরা দেখলাম যে সারাউন্ডিং স্কিন দেখেও কিন্তু অনেক সময় আলসার ডায়াগনোস করা যায়। নেক্সট হলো যে ডিপার স্ট্রাকচারের সাথে রিলেশন আছে কিনা, অর্থাৎ আলসার ইজ কন্টিনিউ উইদিন দ্য আন্ডারলাইং স্ট্রাকচার অর নট। সাধারণত দেখা যায় যে মেরিডিয়ান আলসারগুলো ডিপার স্ট্রাকচারের সাথে ফিক্সড থাকে। আবার হলো সিফিলিস বা গামাটার আলসার কিন্তু সাবকুটিনিয়াস বোনসের সাথে ফিক্সড থাকে। তাহলে আমরা দেখলাম যে অনেক সময় ম্যাক্সিমাম আলসার গুলো থাকে না, কিছু কিছু থাকে। যদি থাকে তাহলে বুঝবো যে হয় এটা মেরিডিয়ান আলসার অথবা হলো গামাটাস আলসার। তাহলে রিলেশন টু দ্য ডিপার স্ট্রাকচার আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আসো যে 11 নম্বর এবং হলো 12 নম্বর, এই দুটা এক্সামিনেশন বলি আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে এক্সামিনেশন। এই এক্সামিনেশন না করে যদি তুমি আলসারের এক্সামিনেশন শেষ করো, তাহলে তোমার এক্সামিনেশন কখনোই কমপ্লিট হবে না। তাহলে রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ লোকাল এক্সামিনেশন অফ অ্যান আলসার। নিউরোভাস্কুলার স্ট্যাটাস এক্সামিনেশন ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য আলসার। তাহলে আমরা এভাবে শেখাই, যদি তোমাকে কেউ বলে হোয়াট examination you perform during an ulcer, তখন বলবো যে স্যার আমি এক্সামিনেশন করবো, 1 নম্বর হলো আলসার প্রপার, 2 নম্বর করবো হলো রিজিওনাল লিম্ফ নোড, 3 নম্বর করবো হলো নিউরোভাস্কুলার স্ট্যাটাস চেক করবো। তাহলে এইভাবেও অনেকে বলে যে আলসার এক্সামিনেশন মানে কিন্তু শুধু আলসার ইটসেলফ না, আলসার এক্সামিনেশন মিন্স আলসার এক্সামিনেশন along with regional lymph node examination along with neurovascular examination. তাহলে this is the very important lesson, this is the very important clue of this lecture today, যে examination of ulcer মানে কিন্তু শুধু examination of ulcer নয়, examination of ulcer মানে হলো ulcer itself along with regional lymph node along with regional নার্ভ এবং ভেসেলের এক্সামিনেশন। তাহলে সবাই কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা। ডিউরিং পরীক্ষার সময় দেখা যায় যে আলসার এক্সামিনেশন তুমি করতেছো, তুমি সাইড দেখলা, সাইজ দেখলা, ফ্লোর দেখলা, ডিসচার্জ দেখলা, পেইন টেন্ডারনেস দেখলা, সারাউন্ডিং স্কিন দেখলা, টেম্পারেচার দেখলা, টেন্ডারনেস দেখলা, কিন্তু তুমি বাবা রিজিওনাল লিম্ফ নোড দেখলা না, কিন্তু বাবা তুমি ভেসেলটা দেখলা না, তুমি হলো নার্ভ সেন্সরি মোটর টেস্ট করলা না, তাহলে ইউ আর ফেইল। পরীক্ষার সময় এই দুটা কথা সারা জীবন মনে রাখবে যে এক্সামিনেশন ক্যান নট বি কমপ্লিটেড উইদাউট এক্সামিনিং দ্য রিজিওনাল লিম্ফ নোড এন্ড উইদাউট এক্সামিনিং দ্য পেরিফেরাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস। এটা শুধুমাত্র শুধু আলসারের ক্ষেত্রে নয়, যে কোনো লিম্ফ এক্সামিনেশন, যে কোনো তোমার হলো লোকাল পার্ট এক্সামিনেশনের ক্ষেত্রে পূর্ব শর্ত যে examination cannot be completed without examining the regional draining lymph node and হলো neurovascular status। এটা কিন্তু আমরা সবাই মনে রাখবো যে আমরা এক্সামিনেশনের ক্ষেত্রে অবশ্যই এটা দেখবো। তাহলে আমরা রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন করে কি ইন্টারপ্রেট করতে পারি, যে আমরা আসলে কেন দেখতেছি রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন, যে আমরা ধারণা করার চেষ্টা করতেছি হোয়াট মাইট বি দ্য পসিবল কজ। আমরা যদি দেখি যে রিজিওনাল লিম্ফ নোড ইট হার্ড, ইররেগুলার, নন টেন্ডার, fixed to the underlying structure, তখন কিন্তু মাথায় আসবে যে that might be the possible metastasis, that is cancer. Ulcer may be cause of cancer and this cancer is spread to the regional lymph node, this is the metastasis.
আচ্ছা, তুমি যদি দেখো যে না, lymph node is firm, tender, overlying structure red, not fixed to the underlying structure but painful, তখন মনে করবো যে মেবি দিস ইজ দ্য ইনফ্লামেটরি কন্ডিশন, অর্থাৎ আমার আলসারের কারণে ইনফ্লামেশন হয়েছে, সেই ইনফ্লামেশন রিঅ্যাক্টিভ চেঞ্জের কারণে এই ধরনের হয়েছে। আচ্ছা, তুমি যদি মনে করো যে রিজিওনাল লিম্ফ নোড গুলো ডিসক্রিট, এখানে সেখানে ছড়ানো ছিটানো, ফার্ম, সফট, শুটি, মানে ধরলে এদিক শুধু সরে যাচ্ছে, মটরশুটি যেভাবে আমরা সরাই, ধরলে এদিক সরে যায়, বাদাম ধরলে এদিক সরে যায়, সেরকম যদি সরে যাচ্ছে, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে তাহলে এই আলসারের কারণ কিন্তু তোমার মেবি সিফিলিস। আচ্ছা, তুমি যদি মনে করো যে রিজিওনাল লিম্ফ নোড গুলো ফার্ম, একটার সঙ্গে একটা লেগে গেছে, তখন বুঝতে হবে যে দিস শুড বি মেড মাইট বি টিউবারকুলার আলসার। তুমি যখন যদি দেখো যে লিম্ফ নোড, আচ্ছা তাহলে এটা কি বুঝলাম আমরা? আমরা দেখলাম যে অনেক সময় আলসার ডায়াগনোসিস করতে গেলে আমাকে রিজিওনাল লিম্ফ গুলোকে ভালোভাবে এক্সামিন করতে হবে, যে আইদার ইট ইজ পেইনলেস অর পেইনফুল, এটা ফার্ম অর হার্ড, এটা ফিক্সড অর নট, এটা হলো আন্ডারলাইনের সঙ্গে তোমার হলো মুভ করে কি করে না, হ্যাঁ, তাহলে এগুলো দেখে কিন্তু আমরা বোঝা। তাহলে এনি প্রশ্ন যে এনি রিজিওনাল লিম্ফ নোড ulcer along with palpable lymph node, where lymph node is hard, firm, fixed, might be the carcinoma. If the ulcer along with palpable lymph node which is firm, tender, painful, মনে রাখতে হবে might be because of inflammation cause. তুমি যদি বলা যায় if the we can palpate the lymph node and lymph node is discrete, ছড়ানো ছিটানো, ফার্ম এবং হলো শুটি যেখানে সরে যায়, might be because of সিভিল আলসার। তাহলে if the lymph node is matted, মানে একটা সঙ্গে লাগানো ছড়ানো যাচ্ছে না, তখন বুঝতে হবে যে that might be the tubercular ulcer. আচ্ছা, এখানে একটা তোমার একটা শর্ট নোট আছে যে অনেক সময় কিছু কিছু আলসার লোকালি ম্যালিগন্যান্ট ডিউ টু দা তোমার হলো কজ বাট নট ইনভলভ রিজিওনাল লিম্ফ নোড। অর্থাৎ অনেক আলসার আছে তারা রিজিওনাল লিম্ফ নোড ইনভলভ করে না, তাদের ভিতরে একটা হলো রডেন আলসার। রডেড আলসার মানে হলো ব্যারাসেল কার্সিনোমা, লিম্ফ্যাটিক স্প্রেড না হওয়া পর্যন্ত তারা সাধারণত তোমার হলো রিজিওনাল লিম্ফ নোডে ইনফ্লেক্ট করে না। গামাটাস আলসার রিজিওনাল লিম্ফ নোডে ইনভলভ করে। তাহলে আমরা অনেক সময় বুঝবো যে যদি রিজিওনাল লিম্ফ নোড অনেক সময় সবসময় পাবো এমন কথা নাই, যদি না পাই তাহলে বুঝবো যে এটা অন্য অন্য কজ। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন অবশ্যই করতে হবে এবং রিজিওনাল লিম্ফ নোড করে ইনক্যাপিট করতে হবে যে আইদার দিস আলসার আইদার মেলিগন্যান্ট অর বিনাইন, বিনাইন হলে এটা ইনফ্লামেটরি না সিফিলিস না টিউবারকুলাস না অন্য আদার কজ। তাহলে এটা আমরা শিখলাম। আচ্ছা, সর্বশেষ স্লাইড হলো যে নিউরোভাস্কুলার স্ট্যাটাস। তাহলে আমরা বাবার বলি যে আলসারের এক্সামিনেশন কখনোই সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা ওই লোকাল পার্টে ব্লাড সার্কুলেশন খেয়াল করবো। ব্লাড সার্কুলেশন দেখার জন্য আমরা পেরিফেরাল ভেসেলগুলো দেখে আসতে থাকবো। লোয়ার লিম্ব হয় তাহলে প্রথমে দেখবো আর্টারি ডরসালি পেডিস, অ্যান্টিটিবিয়াল, পোস্টোটিবিয়াল, এবার আমরা দেখতে উপরে উঠতে থাকবো। হাতের হলে প্রথমে আমরা দেখবো যে রেডিয়াল, আলনার, তারপরে ব্রাকেট এটসেট্রা উঠে উপরে আসতে থাকবো। তাহলে আলসার যেখানে না তার রিজিওনাল ভাস্কুলার স্ট্যাটাস অবশ্যই দেখবো। আচ্ছা, তারপরে হলো যে সেন্সরি লস এবং মোটর ফাংশন অবশ্যই দেখবো আমরা, তার হলো ইনারভেশন ঠিক আছে কিনা, টু রুল আউট দা নিউরোপ্যাথিক কজ। তাহলে নিউরোপ্যাথিক কোনো কজ আছে কিনা, তো তার কোনো নার্ভ ইনজুরি হয়েছে কিনা বা নার্ভ তোমার ড্যামেজ হয়েছে কিনা বা অন্য কোনো কজ আছে কিনা সেটা বোঝার জন্য আমরা কিন্তু নিউরোভাস্কুলার স্টাডি দেখব। তাহলে দ্যাট মাইট বি গিভস আস এ ক্লু টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। তাহলে আমাদের মধ্যে কথা কি হলো যে আলসারকে আমরা ডায়াগনোসিস করতে গেলে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো হিস্ট্রি, তারপরে এক্সামিনেশন আর কিছু কিছু হলো ইনভেস্টিগেশন। হিস্ট্রি আমরা নিছি, এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা বলছি যে লোকাল এক্সামিনেশন ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ফর আলসার ডায়াগনোসিস। এই লোকাল এক্সামিনেশনের ভিতরে আমরা অনেকে শিখলাম যে সাইজ, শেপ, মার্জিন, ফ্লোর, বেস, এজ, হ্যাঁ, টেন্ডারনেস, আমরা দেখলাম যে হলো আলটিমেটলি সবার সাথে দেখলাম হলো যে রিজিওনাল লিম্ফ নোড এন্ড হলো নিউরোভাস্কুলার স্ট্যাটাস। তাহলে আমরা যখনই আমাকে বলবে তুমি একটা আলসার এক্সামিন করে দেখাতো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওকে বলে যাবো আসসালামু আলাইকুম মা, আমি এই মেডিকেলে 15 বছর ছাত্র, আপনার একটু প্রতি করে করার কষ্ট ইনশাল্লাহ। আচ্ছা মা বলেন তো আপনার এই সমস্যাটা কতদিন থেকে, কোনো আঘাত ছিল কিনা, আপনার ডায়াবেটিস হয়েছে কিনা, ও আচ্ছা আচ্ছা, তখন তারপরে বলার পরপরই সাধারণত আমি দেখা শুরু করবো যে সাইড দেখবো কোথায়, সাইড দেখবো, মার্জিন দেখবো, এজ দেখবো, ফ্লোর দেখবো, বেস দেখবো, লোকাল সারাউন্ডিং স্কিন দেখবো,
তারপর তোমার হলো রিজনাল ইমিউন দেবো এবং হলো পেরিফেরাল ভাস্কুলার এবং নার্ভ রুলার করবো। তাহলে দেখে আমরা এক্সামিন কমন করবো, তখন থাকে বলো স্যার দিস মাইট বি এ পসিবল কেস অফ দ্যাট 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 এন্ড মাই ডায়াগনোসিস দিস। তাহলে এই যে দক্ষতা, এই দক্ষতা অর্জন করতে গেলে আমাকে কিন্তু এই নলেজটা লাগবে। আমার এই নলেজটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ থেকে যে কথা বলেছি তোমরা কিন্তু সবাই চর্চা করবা এবং হলো সবাইকে তোমাকে আমি স্যারের এজটা দেখাই দিচ্ছি, এজটাকে হাত দিয়ে কিভাবে দেখলে কোন এজ মনে হয় এটা কিন্তু মনে রাখতে হয়। অনেক সময় ভাইয়ের সময় জিজ্ঞাসা করে। আচ্ছা, এক্সামিনেশনের সর্বশেষ যে পার্টটা সেটা হলো সিস্টেমিক এক্সামিনেশন। এটা তুমি হলো সবাই জানো, সিস্টেম এক্সামিনেশন করতে নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এনভায়রনমেন্ট সিস্টেম, জেনারেটরি সিস্টেম এগুলো দেখার উদ্দেশ্য হলো যে নার্ভাস সিস্টেম দেখার কোনো ডায়াবেটিস আছে কিনা, লেপ্টোসি আছে কিনা, পেরিফেরাল নিউরোস আছে কিনা, এগুলো আছে কিনা। রেসপিরেশন দেখার উদ্দেশ্য হলো যে টিবি আছে কিনা, এনভায়রনমেন্ট সিস্টেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডায়াবেটিস আছে কিনা, জেনারেটরি সিস্টেম দেখার উদ্দেশ্য হলো সিপিএস আছে কিনা, এবং হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখার উদ্দেশ্য হলো তার কারণে সিসিএফ বা অন্য কোনো হার্ট ডিজিজ আছে কিনা। আলটিমেটলি হলো এক্সামিনেশন কিন্তু বললে আলসার এক্সামিনেশন বলে কিন্তু প্রথমে আসবে আমার লোকাল এক্সামিনেশন, আর ফিউ রিলেভেন্ট এক্সামিনেশন হলো সিস্টেমিক এক্সামিনেশন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, আমরা আর পরবর্তী স্লাইডে যাচ্ছি না। তাহলে আমি একটু সামারাইজ করি। ফখরুদ্দিন তুমি একটু রেসপন্স করো। ফখরুদ্দিন। জি স্যার, আছি স্যার, রেসপন্স করছি। আচ্ছা, এই যে এতক্ষণ থেকে যে আমরা কথা বললাম, যে টপিক সম্বন্ধে জিজ্ঞেস করলাম, তাতে কি কোনো কোশ্চেন তোমাদের আছে? অথবা অন্য কেউ, ফখরুদ্দিন ছাড়া আমি অন্য কেউ দেখতে পাচ্ছি না, ওরা কেউ প্রশ্ন করলে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার কোশ্চেন নাই, কিন্তু একটা জিনিস স্যার, মানে একটা আলসারের প্রেজেন্টেশন কেমন হবে স্যার, এটা যদি আপনি একটু শর্ট করে। প্রেজেন্টেশন আমরা হলো সর্বশেষ লেকচারে আমরা যখন শেষ করব যেদিন সেদিন ঠিক আছে স্যার, এটাই। জি স্যার। আচ্ছা, তোমরা হলো আলসারে যে কোনটা রুল আউট করতে হবে, কোনটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, কি পড়তে হবে, এটা আগে তোমরা নলেজটাকে আপডেট করো। জি স্যার। যতক্ষণ পর্যন্ত তোমার হলো এই নলেজগুলো মাথায় না থাকবে ততক্ষণ তুমি আলসার কি দেখবে না বুঝতে পারবে না। জি স্যার। চর্চা কি করতে হবে ওটা আমরা সামনে তোমাদের শেখাই দেবো, কিন্তু আলসার পড়ে আগে নলেজটা গ্যাদার করে তারপর তুমি হলো এটা হলো ফিল্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি যতক্ষণ তোমার এই নলেজটা আসবে না ততক্ষণ করতে পারবে না। ঠিক আছে? ওকে স্যার। তোমাদের আর কোনো কারো কোশ্চেন আছে? আর কোশ্চেন নেই না স্যার, রাত তো অনেক হয়ে গেল, 11টা বেজে গেছে। আচ্ছা, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেকক্ষণ কষ্ট করে আমার লেকচার শুনলা। আমি চাই যে এই পড়াটা যেন তোমাদের ইফেক্টিভ হয়, বিশেষ করে যে যে তোমার হলো পরীক্ষার যেন ভালোভাবে তোমরা বিশেষ করে রিটেন, ভাইবা এবং হলো স্মুথলি পাস করো, সেটা সময় খেয়াল রাখো। আশা করি আল্লাহ তোমার সবাইকে সুস্থ রাখো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবাইকে সুস্থ রাখো, আমরা যেন করোনা মুক্ত থাকতে পারি, আল্লাহ আমাদের সেই সক্ষমতা দান করো। সবাইকে শুভরাত্রি বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।